আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পরে তোমাদের দেখা। বিশ্ব এখন করোনা মহামারীতে জর্জরিত। এই করোনা মহামারীতে দ্বিতীয় ধাপ মনে হয় শুরু হয়ে যাচ্ছে। এখন আক্রান্তের হার অনেক বেশি, তাই আমাদের সবাইকে সতর্কতার সহিত চলাফেরা করতে হবে, সাবধানে থাকতে হবে, ঠিকমতো হাত মুখ পরিষ্কার করতে হবে, মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং ঘরে বা নিজস্ব বাসস্থানে অবস্থান করাটাই শ্রেয় বলে মনে করি। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন তোমরা যেহেতু ক্লাসের বাইরে ছিলে, তাই অনেকদিন পরে আমি আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে নিয়ে আসতে চাচ্ছি। সেই কারণে আমি আজকে মার্চের 30 তারিখ 2021 আমি ভেক্টর অধ্যায়ের বাকি অংশের উপর অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আজকের টপিক হবে ভেক্টর গুণন। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাইও আমাকে। তোমরা যদি দেখতে না পাও তাহলে আমি বড় বড় করে লেখার চেষ্টা করবো। দেখো তোমরা একটু জানাইও স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে ভেক্টর গুণন নিয়ে আলোচনা করবো। ভেক্টর গুণন কি জিনিস সেটা জানার আগে আমাদেরকে ভেক্টর কি জিনিস সেটা জানতে হবে। অবশ্যই আমরা এই অধ্যায়ের শুরুতে ভেক্টর কি জিনিস সেটা পড়েছিলাম। অর্থাৎ কোন রাশির কে নির্দিষ্ট ভাবে প্রকাশ করার জন্য যদি রাশিটির মান জানার সাথে সাথে রাশিটির দিক বা অবস্থান জানা প্রয়োজন হয়, তবে সেই সমস্ত রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির দুই ধরনের গুণন রয়েছে, একটা হচ্ছে স্কেলার গুণন, একটা হচ্ছে ভেক্টর গুণন। দেখো, একটা ছিল স্কেলার গুণন বা ডট গুণন বা কি গুণন, ডট গুণন। আর একটা ছিল ভেক্টর গুণন বা লেখার স্পষ্ট না হলে আমাকে একটু বলিও, ক্রস গুণন। ভেক্টর গুণন বা কি গুণন, ক্রস গুণন। এই দুইটা গুণন সম্পর্কে আমরা অবশ্যই আগে পড়ছিলাম। আমরা একটা গুণনকে বলছিলাম স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা গুণনকে বলছিলাম ভেক্টর গুণন বা ক্রস গুণন। আমরা স্কেলার গুণন সম্পর্কে করতে গিয়ে বলছিলাম যে দুইটি ভেক্টরের ডট গুণনের মান যদি একটি স্কেলার রাশি হয়, দুইটি ভেক্টরের গুণফল যদি একটি রাশি হয়, স্কেলার রাশি হয়, তবে ওই গুণফলকে আমরা বলি স্কেলার গুণন বা ডট গুণন। তবে ওই ধরনের গুণনকে আমরা বলতাম স্কেলার গুণন বা ডট গুণন। বা আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি দুইটি ভেক্টর রাশির ডট গুণন যদি দুইটি ভেক্টর রাশির ডট গুণনের মান যদি ভেক্টরের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়, তবে সেই ধরনের গুণকে আমরা বলি স্কেলার গুণন বা ডট গুণন। বা আমরা বলছিলাম যে যদি দুইটি ভেক্টর যদি a এবং b হয়, a এবং b হয়, b ভেক্টর হয় এবং a ও b ভেক্টর সমান হবে, a ও b ভেক্টরের ডট গুণন হবে a ভেক্টরের মান গুণ b ভেক্টরের মান গুণ a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই স্কেলার গুণন সম্পর্কে আগে পড়ছিলাম, সেজন্য আমরা এখানে স্কেলার গুণন আলোচনা করবো না, শুধুমাত্র ভেক্টর গুণন নিয়ে আলোচনা করবো। দেখো ভেক্টর গুণন কি জিনিস। আমরা স্কেলার গুণনের ক্ষেত্রে বলছিলাম যে দুইটি ভেক্টর রাশির ডট গুণনের মান, দুইটি ভেক্টর রাশির কি গুণনের মান, ডট গুণনের মান। এখন আমরা বলবো দুইটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, দুইটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, দুইটি ভেক্টর রাশি যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, সেই সকল গুণনকে ভেক্টর গুণন বলা হয়। আবার বলতেছি, যদি দুইটি ভেক্টরের গুণফল
যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়, যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়, যদি দুইটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়, তবে ওই ধরনের গুণনকে আমরা বলবো ভেক্টর গুণন। তবে ওই ধরনের গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন। অথবা আমরা এই সংজ্ঞাটাকে আরেকটু ইলুমিনেটলি যদি দিতে চাই, তাহলে আমরা বলবো ভেক্টরদের মান এবং অথবা এই সংজ্ঞাটাকে আমরা লিখতে পারি ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণে সাইনের গুণফলকে আবার বলতেছি ভেক্টরদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণে সাইনের গুণফলকে ভেক্টর গুণফলের মান বলা হয়। ভেক্টর গুণফলের মান বলা হয়। আমি বলছিলাম যে ভেক্টর গুণন আমরা ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে বলছিলাম দুইটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় সেই সকল গুণনকে ভেক্টর গুণন বলা হয়। তার মানে আমরা বলতে পারছি যে গুণনে অর্থাৎ দুটি ভেক্টর রাশির যে গুণনে ভেক্টরদের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল ও তাদের সাথে একটি লম্ব দিক কাজ করে, সেই গুণনকে আমরা বলবো ভেক্টর গুণন। সেই গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি দুইটি ভেক্টর এরকম হয়, দেখো এই একটি ভেক্টর এটা a, এই একটি ভেক্টর এটা b, একটি ভেক্টর a এবং একটি ভেক্টর কি b কল্পনা করলাম। এই দুটি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি করতেছে। মনে করলাম পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে? 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। বা আমি মনে করলাম এই দুটি ভেক্টরের পরস্পর থিটা কোণে ক্রিয়া করতেছে। এখন দেখো এই a ভেক্টর থেকে যদি b ভেক্টরের দিকে গতিশীল হয় বা ঘূর্ণন সৃষ্টি হয়, আবার বলতেছি যদি a ভেক্টর থেকে b ভেক্টরের সাথে থিটা কোণে অর্থাৎ a ভেক্টর থেকে b ভেক্টরের দিকে যদি ঘূর্ণন সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই a ভেক্টর এবং b ভেক্টরের একটি লব্ধি দিক পাওয়া যায়। একটি কি দিক পাওয়া যায়? লব্ধি দিক পাওয়া যায়। যেমন মনে করা আমরা স্ক্রু দেখো এভাবে যদি আমরা ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরাই, ঘড়ির কাঁটা দেখো আমরা উপরে একটা ঘড়ি দেখতেছি, কাইন্ড একটু দেখবা, উপরে একটা ঘড়ি দেখতেছি। এই ঘড়িতে আমরা 1 2 3 4 এদিকে ঘুরতেছি, কিন্তু যদি 1 2 3 4 এর দিকে না ঘুরে 12 11 10 9 এদিকে ঘুরতো, তাহলে আমরা দেখতে পেতাম, তাহলে অর্থাৎ কোনো একটি স্ক্রু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেই ক্ষেত্রে স্ক্রুটি উপরের দিকে উঠে যায়। সেই ক্ষেত্রে স্ক্রুটি কোন দিকে উঠে যায়? উপরের দিকে উঠে যায়। আবার যদি দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, স্ক্রুটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেই ক্ষেত্রে স্ক্রুটি কোন দিকে নেমে যায়? নিচের দিকে নেমে যায়। এখন দেখো a থেকে b এর দিকে ঘুরতেছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। a থেকে b এর দিকে ঘোরার কারণে এখানে এই দুটি ভেক্টরের সাথে একটি লম্ব দিক প্রকাশ করবে, বা এই দুটি ভেক্টরের ক্রিয়ায় নতুন একটি দিক প্রকাশ করবে। সেই দিক কি হবে? নিচের দিকে। সেই দিকটি কোন দিকে হবে? নিচের দিকে হবে। তার মানে আমরা দেখতেছি যে ভেক্টর গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টরের গুণনের কারণে এখানে নতুন একটি ভেক্টর সৃষ্টি হয়। সেই ভেক্টরটি ওই দুটি ভেক্টরের সাথে লম্বভাবে অবস্থান করবে। সেই ভেক্টরটি ওই দুটি ভেক্টরের সাথে কিভাবে অবস্থান করবে? লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ a ভেক্টরটি যদি b ভেক্টর দিকে গতিশীল হয় বা ঘূর্ণনশীল হয়, সেই ক্ষেত্রে নতুন একটি লব্ধি ভেক্টর তৈরি হবে। সেই লব্ধি ভেক্টরের দিক হবে নিচের দিকে। সেই লব্ধি ভেক্টরের দিক হবে কোন দিকে? নিচের দিকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আবার a ভেক্টরকে কল্পনা করলাম এবং এটাকে b ভেক্টর কল্পনা করলাম। দেখো এখন b ভেক্টর থেকে a ভেক্টরের দিকে গতিশীল হচ্ছে, b ভেক্টরের দিকে কোন দিকে গতিশীল হচ্ছে? অর্থাৎ ঘূর্ণনটা b ভেক্টর থেকে a ভেক্টরের দিকে হচ্ছে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। ঘড়ির কাঁটার কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে। আমি আরেকটু পরে রাখছি। দেখো যেটা এটা a ভেক্টর, এটা b অবশ্যই তাদের সাথে যে নতুন ভেক্টরটা সৃষ্টি হবে, নতুন লব্ধি ভেক্টরটা সৃষ্টি হবে, সেই লব্ধি ভেক্টরের দিক হবে উপরের দিকে। সেই লব্ধি ভেক্টরের দিক হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে আমরা এখান থেকে যদি নতুন ভেক্টরটিকে c দ্বারা প্রকাশ করি এবং এই ভেক্টরটিকে যদি আমি c দ্বারা প্রকাশ করি, এই ভেক্টরটিকে যদি আমি c দ্বারা প্রকাশ করি, c সমান আমরা লিখতে পারি a ক্রস b। c সমান আমরা কি লিখতে পারি? a ক্রস b। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম
ভেক্টর গুণনের মান হচ্ছে ভেক্টরদের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। আবার বলতেছি, ভেক্টর গুণনের মান সমান, এই যে এখানে আমরা সংজ্ঞাটা এখানে লিখে রাখছি, ভেক্টরদের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে ভেক্টর গুণফলের মান বলা হয়। তাহলে ভেক্টর গুণফল কাকে বলা হয়? এই ভেক্টর গুণফলের মানের সাথে যদি একটি একক ভেক্টর উল্লেখ থাকে বা একটি দ্বি ভেক্টর উল্লেখ থাকে, তখন সেই ভেক্টরকে আমরা বলবো ভেক্টর গুণন। এখন দেখো, আমি এখানে a এবং b দুটি ভেক্টর পেয়েছি। এই a এবং b দুটি ভেক্টরের গুণনের কারণে দুই ধরনের একক ভেক্টর পাচ্ছি, দুই ধরনের লব্ধি ভেক্টর পাচ্ছি, দুই ধরনের দিক ভেক্টর পাচ্ছি। দেখো, যদি b থেকে a এর দিকে গতিশীল হয় তাহলে s2 এর দিকটা হচ্ছে উপরের দিকে, আর যদি a থেকে b এর দিকে গতিশীল হয় তাহলে s2 এর দিকটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তুমি বাসায় যদি কোনো একটা স্ক্রু থাকে, তুমি বাসায় একটু চেষ্টা করে দেখতে পারো, তুমি হাতের ডান দিকে যদি ঘুরাও তাহলে দেখবে যে, অর্থাৎ গড়ির কাটার দিকে যদি ঘুরাও দেখবে যে স্ক্রুটি নিচের দিকে নেমে যাচ্ছে, আর গুটির কাটার বিপরীত দিকে যদি ঘুরাও দেখবে যে স্ক্রুটি উপরের দিকে উঠে যাচ্ছে। বা তোমাদের সবার কাছে কলম আছে, কলমের পিছনের অংশটা তুমি দেখবে যে গড়ির কাটার বিপরীত দিকে ঘুরাইলে উপরের দিকে উঠে যাচ্ছে, ঘড়ির কাটার একই দিকে ঘুরাইলে কোন দিকে নেমে যাচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে। এই উপরের দিকে বা নিচের দিকে এই দুইটা দিক ভেক্টরদ্বয়ের ক্রস গুণফলের কারণে সৃষ্টি হওয়া দিক নির্দেশ করতেছে। সৃষ্টি হওয়া কি নির্দেশ করতেছে? দিক নির্দেশ করতেছে। তাহলে দেখো, এখন আমি এই একক ভেক্টরটি বা লব্ধি ভেক্টরটিকে যদি c দ্বারা প্রকাশ করি, তাহলে c সমান আমরা লিখতে পারি a ক্রস b, বা a ক্রস b সমান আমরা পাবো a b sin থিটা থিটা, a b sin থিটা থিটা। এখানে a হচ্ছে যে a ভেক্টরের মান, b হচ্ছে যে b ভেক্টরের মান, এবং থিটা হচ্ছে যে a ও b এর মধ্যবর্তী কোণ। যেমন আমি এই কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করছিলাম, এই কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করছিলাম, কারণ তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি? থিটা। তাহলে আমরা পাচ্ছি a cos b বা c ভেক্টর ইকুয়াল a ভেক্টর cos b ভেক্টর ইকুয়াল a ভেক্টরের মান গুণ b ভেক্টরের মান গুণ এদের মধ্যবর্তী কোণের সাইন ইনটু একক ভেক্টর। কিন্তু কি ভেক্টর? একক ভেক্টর। একক ভেক্টরটা মানে হচ্ছে যে ভেক্টরটি ওই পূর্বের দুটি ভেক্টরের ক্রিয়ার কারণে তাদের লব্ধি ভেক্টরটি যেদিকে ক্রিয়া করে, তাদের লব্ধি ভেক্টরটি যেদিকে ক্রিয়া করে। আমি জিনিসটা আবার একটু বলতেছি, প্রিন্সিপাল বলতেছে লব্ধিটা আবার বললে ভালো হয়। দেখো, লব্ধিটা আমি আবার বলতেছি, লব্ধিটা আবার বলতেছে মানে কি রকম? আমি বলছিলাম যে এখানে দুটি ভেক্টর ক্রিয়া করতেছে, একটি ভেক্টর a, একটি ভেক্টর b। যদি এই দুটি ভেক্টর ক্রিয়া করে, এই দুটি ভেক্টরের কারণে নতুন একটি ভেক্টর সৃষ্টি হয়, সেই ভেক্টরটির নাম দিলাম c ভেক্টর। আমি এই c ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করবে সেটা নির্ভর করবে ভেক্টরের ঘূর্ণনের উপর। ভেক্টর তো দুদিকে ঘুরতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই ঘড়ি আছে, দেখতে পাচ্ছ ঘড়ি, তোমাদের বাড়িতে আছে কিনা ঘড়ি? যদি ঘড়ি থাকে তোমরা ঘড়ির দিকে তাকাও, দেখো ঘড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে ঘুরে। যদি আমি ঘড়িটাকে এভাবে না ঘুরিয়ে উল্টা দিকে ঘুরাইতাম, অর্থাৎ 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 12 এভাবে যদি উল্টা দিকে ঘুরাই তাহলে সেটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ। আর যদি 1 2 3 এভাবে করে সেটাকে বলা হয় ক্লকওয়াইজ। এখন তুমি তোমার বাড়িতে একটা স্ক্রু নেবা, তোমাদের বাড়িতে তো বিভিন্ন রকমের স্ক্রু আছে, যেমন মনে করো তোমাদের ওই যে কোনো মেশিনারিজ যন্ত্রপাতি থাকলে সেখানে স্ক্রু দেখতে পাবা, বা কোনো কিছু ইলেকট্রনিক্স কোনো জিনিস থাকলে সেখানেও দেখবে স্ক্রু। এখন স্ক্রুটাকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরালে দেখবে যে তুমি স্ক্রুটা কোন দিকে নেমে যাচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে। বা তুমি এই যে কলমের পিছনে একটা অংশ আছে না, নলি কলম যেগুলো আছে বলি, সেইগুলি মেটাডোর কলমের সেই পিছনের অংশটাকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাও, ঘড়ির কাঁটার দিকে ঘুরালে দেখবে যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাও, দেখবে যে উপরের দিকে নেমে যাচ্ছে। এখানেও a ভেক্টর এবং b ভেক্টর দুটি ভেক্টর আছে। দেখো, যদি a ভেক্টর থেকে b ভেক্টরের দিকে আসে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে তাদের কারণে নতুন একটি ভেক্টর সৃষ্টি হয়। সেই ভেক্টরটির নাম আমি বলতে পারি লব্ধি ভেক্টর। সেই ভেক্টরটির দিক হবে নিচের দিকে, সেই ভেক্টরটির দিক হবে কোন দিকে? নিচের দিকে। এবং সেই ভেক্টরটি একক ভেক্টর প্রকাশ পাবে ইটা দ্বারা। কি দ্বারা? ইটা দ্বারা। আমি যদি এই যে লম্ব
ভেক্টরটিকে সি দ্বারা চিহ্নিত করি, লম্ব ভেক্টরটিকে যদি আমি কি দ্বারা চিহ্নিত করি, সি দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা সি সমান লিখতে পারি 1 ক্রস বি। সি সমান কি লিখতে পারি 1 ক্রস বি। আমরা বলছিলাম যে ভেক্টরের সংজ্ঞা দিতে গিয়ে, আমরা ভেক্টর গুণনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলছিলাম যে ভেক্টর গুণন হচ্ছে এমন একটি গুণন যে গুণনে ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল সাথে এদের সাথে একটি কি থাকবে, লব্ধি একক ভেক্টর থাকবে। যে লব্ধি একক ভেক্টরটি তাদের সাথে কিভাবে অবস্থান করবে, লম্বভাবে অবস্থান করবে। তাদের সাথে কিভাবে অবস্থান করবে, লম্বভাবে অবস্থান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন বুঝতে পারছো। ভেক্টর গুণন বা কি গুণন বুঝতে পারছো, ক্রস গুণন বুঝতে পারছো। তাহলে দেখো, আমি এই জিনিসটাকে আরেকটু যদি সুন্দর করে লিখি, তাহলে আমরা লিখতে পারি এ ও বি দুইটি ভেক্টর, ফলে এদের ক্রস গুণফল, ক্রস গুণন বা ভেক্টর গুণন সমান ক্রস গুণন বা ভেক্টর গুণন ইকুয়াল সি ভেক্টর ইকুয়াল এ ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি sin থিটা, এ বি sin থিটা। এখানে থিটাটা হচ্ছে একক ভেক্টর বা লব্ধি ভেক্টর। এই ভেক্টরটা কি করবে, এই ভেক্টরটা এ ক্রস বি ভেক্টরের কারণে যে নতুন একটি ভেক্টর সৃষ্টি হবে সেই ভেক্টরের দিক নির্দেশ করবে। সেই ভেক্টরের কি নির্দেশ করবে, দিক নির্দেশ করবে। এই দিকটা নির্ধারিত হবে, এই দিকটা নির্ধারিত হবে ডানহাতি স্ক্রুর নিয়মে। কোন হাতি স্ক্রুর নিয়মে, ফ্লেমিং এর ডানহাতি স্ক্রুর নিয়মে। ফ্লেমিং এর ডানহাতি স্ক্রুর নিয়মটা আমি এতক্ষণ তোমাদেরকে কিন্তু বলেছি কিভাবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নিচের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোন দিকে হবে, উপরের দিকে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোন দিকে হবে, উপরের দিকে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভেক্টর গুণন সম্পর্কে বুঝতে পারছো। আমরা ভেক্টর গুণনের কয়েকটি বিশেষ ক্ষেত্র পড়বো। দেখো, আমরা এখানে দেখতেছি যে এ ক্রস বি, এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি sin থিটা, এ বি sin থিটা। ঠিক আছে, আমি যদি এটার শুধুমাত্র মান প্রকাশ করি, তাহলে এটা হবে এ স্কয়ার ভ্যালু অফ এ ক্রস বি, এ স্কয়ার ভ্যালু অফ সি ক্রস বি, এ ক্রস বি। এখানে কিন্তু আমি শুধুমাত্র মান প্রকাশ করতেছি। যদি মান প্রকাশ করি তাহলে সেটা দেখতে থাকবে এ বি sin থিটা, এ বি কি থিটা sin থিটা। তখন দিকটা থাকবে না, কারণ আমরা জানি যে মান প্রকাশ করলে সেখানে দিকের কোনো প্রয়োজন হয় না। মান প্রকাশ করলে সেখানে কিসের প্রয়োজন হয় না, দিকের কোনো প্রয়োজন হয় না। নেট কানেকশন দুর্বল থাকার কারণে আওয়াজ স্পষ্ট হতে পারে, খুবই দুর্বল কানেকশন। দেখো, লেখাগুলো অস্পষ্ট দেখা যেতে পারে, তারপরেও কষ্ট করে একটু দেখো, হয়তো সামান্য সামান্য হলেও বুঝতে পারবে। কারণ নেট কানেকশন খুবই দুর্বল। আমার লেখাগুলো মনে হচ্ছে যে অস্পষ্ট একেবারে, কিন্তু এখানে আমার এই যে মনিটরে কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমার মোবাইলে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে মোবাইলে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে নেট কানেকশন দুর্বল হওয়ার কারণে এই ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে, তাহলে দেখো, আমি x ভ্যালু অফ a ক্রস b সমান আমরা লিখতে পারি a b sin থিটা। এই যে x ভ্যালু অফ a ক্রস b বা ভেক্টর গুণনের মানটা, ভেক্টর গুণনের মানটা কতগুলি নির্দিষ্ট কোণের উপর নির্ভর করে। যদি থিটার মান যদি 0 ডিগ্রি হয়, থিটার মান যদি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে x ভ্যালু অফ a ক্রস b সমান আমরা পাবো, x ভ্যালু অফ a ক্রস b সমান আমরা পাবো a b sin 0 ডিগ্রি। a b sin কত ডিগ্রি, 0 ডিগ্রি। দেখি বলো তো sin 0 ডিগ্রির মান কত? নিশ্চয়ই তোমরা জানো sin 0 ডিগ্রির মান 0। sin 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি a b into 0, a b into কি 0, তাহলে আমরা লিখতে পারি 0। অর্থাৎ যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0 হয়, যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0 হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ নাই থাকে, সেই ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মান 0 হবে। ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মান কি হবে, 0 হবে। অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল হবে। অর্থাৎ আমরা লিখব
যদি আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে সম্পূর্ণ প্রশ্ন আছে দেখাও যে ভেক্টরদের পরস্পর সমান্তরাল, ভেক্টরদের পরস্পর কি সমান্তরাল, তাহলে আমরা দেখব যে যদি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে x এর ভ্যালু অফ a ক্রস b সমান কি হবে 0 হবে। x এর ভ্যালু অফ a ক্রস b সমান কি হবে 0 হবে। সেই ক্ষেত্রে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। সেই ক্ষেত্রে ভেক্টরদের পরস্পর কি হবে সমান্তরাল হবে। আমি আবার বলতেছি, ক্রস গুণনের ক্ষেত্রে যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ শূন্য হয়, ক্রস গুণনের ক্ষেত্রে যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ শূন্য হয় তবে ভেক্টরদের পরস্পর কি হবে সমান্তরাল হবে। অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যে যদি দেখি দেখাও যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, x এর ভ্যালু অফ a ক্রস b সমান 0। x এর ভ্যালু অফ a ক্রস b সমান যদি 0 হয়, x এর ভ্যালু অফ a ক্রস b ভেক্টর সমান যদি 0 হয় তাহলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ ab sin θ ইকুয়াল যদি 0 হয় তাহলে ভেক্টরদের পরস্পর কি হবে সমান্তরাল হবে। এখন আমরা 2 নম্বর শর্তটা দেখব, যদি θ এর মান 0 এর পরিবর্তে 90 ডিগ্রি হয়, যদি θ এর মান 0 এর পরিবর্তে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, θ ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি a ক্রস b, x এর ভ্যালু অফ a ক্রস b সমান ab sin 90 ডিগ্রি। ab sin কত ডিগ্রি 90